এনসিপি, ডক্টর ইউনূস, জামাত পর্দার অন্তরালে একটা সমঝোতার ইঙ্গিত, এটা হওয়া উচিত এবং তোলপাড় সৃষ্টিকার ইঙ্গিত। হয়তোবা চূড়ান্ত ঘটনা এই সমঝোতার মধ্যে দিয়েই ঘটে যাবে। উনি আরো খেপতেছে আর হাসনাত হাসতেছে, ওর মুখে হাসি। তার মানে কি জানেন, ওদের টার্গেটই ছিল খেপানো, ওই খেপাইতে পারছে, ওই যে হুর হুর করে একটা সাইডে নিয়ে যাইতেছে। বিএনপিতে পরমত অসহিষ্ণুতা এমন আকার ধারণ করেছে, বিএনপি আর এখন ন্যূনতম সমালোচনাটুকু নিতে পারছে না। তেমনই একটি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল বিকেলে। মন্দ ভালো মিলিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকুনি করেছে, আমার বিশ্বাস এবং আমার মতো আপনারা যারা দেখছেন তাদেরও হয়তো বিশ্বাস হবে যে ওই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ এই বাংলাদেশের হাল না ধরতো, তাহলে হয়তো বা আমরা অন্য কিছু দেখতে পেতাম। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। উনি আরো খেপতেছে আর হাসনাত হাসতেছে, ওর মুখে হাসি। তার মানে কি জানেন, ওদের টার্গেটই ছিল খেপানো, ওই খেপাইতে পারছে, ওই যে হুর হুর করে একটা সাইডে নিয়ে যাইতেছে। আবার পাটোয়ারির কাছে গেছে, পাটোয়ারি বৈশা পানি খাইতেছে আর উনি আঙুল দিয়ে শাসাইতেছে, কিন্তু পাটোয়ারির কোনো রিয়াকশন নাই, পানি খাইতেছে। আর ওই পানির বোতলটা হইলো মুগ্ধ, হ্যাঁ মুগ্ধের পানি, পানি লাগবে পানি। পোলাপান ভাই কি যে দুষ্ট দেখেন, মুগ্ধ আর স্নিগ্ধ দুই ভাই, যমজ ভাই, দুজনকে করছে কি জানেন, পাশাপাশি রাখছে, মানে দুইটা পানির বোতল রাখছে, একটা হইলো সরষের তেলের আর একটা হইলো পানি। অর্থাৎ কি জানেন, তেল আর পানি মিক্স হয় না, এটা বুঝাই দিছে। পোলা পানের ব্রেন ভাই কেমনে পারবেন এদের সাথে, পারা মুশকিল। যাই হোক, এবার আসল কথায় আসি। মির্জা ফখরুল সাহেব কিন্তু এখন আলোচনার শীর্ষে। কথাটা কি বলছে, কথাটা কিন্তু খুব ডেঞ্জারাস কথা। আমরা ক্ষমতায় আসলে সমস্ত মামলা টামলা তুইলা নেবো, আওয়ামী লীগের কোনো মামলা থাকবে না। এর আগে বলছে নৌকার কোনো ভয় নাই, আমরা তোমাদের পাশে আছি। এরও আগে উনি বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই, এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা নাই। তারপরে আবার উনি বলছে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করছে, তাদের কাছে কৃতজ্ঞ। এক এক টাইমে এক এক কথা বলতেছে। কারণ কি জানেন, ওই যে জালে আটকা পড়ে গেছে, আর তো কোনো রাস্তা নাই। জালে আটকা গেলে মুরগিগুলা কি করতো, ছটফট করতো না? ওই ছটফটানি আরম্ভ হয়ে গেছে। ছটফটানি আরম্ভ না হইলে এই টাইমে এই কথা কেউ বলে যে আমরা ক্ষমতায় আসলে ওদের কোনো মামলা টামলা থাকবে না, সব মামলা তুইলা নেব। এখন সব মামলা তুইলা নেবার কথাটা এই টাইমে বললেন, যে টাইমে মামলার রায় হবে। 13 তারিখ রায় ধার্য করা হয়েছে, অথবা দিন তারিখ ধার্য করা হবে, কবে রায় দিবে 13 তারিখে জানাবে। এই টাইমে আইসা আপনি ওই মামলাগুলো তুলে নেবার কথা বললে মানুষ কি বুঝে, মানুষ কি ধারণা নিবে আপনাদের সম্বন্ধে? মানুষ তো ভাববে হায় হায়, এই যে মামলা চলতেছে বিচার ট্রাইব্যুনালে, এই মামলায় কি ওনারা তুইলা নিবে? ওনারা কি ওই বিডিআর এর যে মামলা হয়েছে ওই বিডিআর এর মামলা তুইলা নিবে শেখ হাসিনার বা তার দলের গ্যাংদের? ওই ধরনের একটা বার্তা চলে গেছে। আর ওই বার্তা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আবার বলছে যে না, আমি এইভাবে বলতে চাই নাই। উনি যেটা এখন ব্যাখ্যা দিতেছে যে আমি ওই কথা বলি নাই, ওইটা আসলে আমি বুঝাইতে চাইছি যাদের উপরে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, অন্যায়ভাবে মামলা হয়েছে, তাদের মামলা তুইলা নিবার কথা বলছি। আচ্ছা ফখরুল সাহেব, এই অধিকার আপনারা কে দিছে? আপনি হয়তো একজন এমপি হবেন, না হলে একজন মন্ত্রী হবেন। আপনি এমপি মন্ত্রী হইলে কি আইনের উপরে হাত দিতে পারেন? আইনকে তো আইনের গতিতে চলতে দিবেন। আপনি কিভাবে বলেন ওই মামলা তুলে নিবেন? যদি একটা চুরির মামলা হয় ওইখানেও তো আপনি হাত দিতে পারেন না। তার মানে কি আমরা কোনো নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি না, ওই আগের বাংলাদেশের মধ্যেই থাকতে চাই। পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া, পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া খাওয়াইবেন? এর মধ্যে একটা কথা মনে পড়ে গেল। এক মাতালের, বুঝছেন, মাঝ রাইতে নেশায় পাইছে, এখন মদ খুঁজা পাইতেছে না। ও করছে কি জানেন, মদের মালিকরে ফোন দিছে, দোকানের মালিকরে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন? দোকানদার বলছে সকাল 9টায়, বুঝলা রাইখা দিছে। আবার 5 মিনিট পর ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দোকান কয়টার সময় খুলবেন? মালিক তো ভাই মিজাজ খারাপ হয়ে গেছে, ধর বেটা তোর কইলাম না সকাল 9টার সময়। স্যার মিজাজ খারাপ করেন না, আমি তো আপনার দোকানের ভিতরে। এনসিপি, ডক্টর ইউনূস, জামাত পর্দার অন্তরালে একটা সমঝোতার ইঙ্গিত, এটা হওয়া উচিত এবং তোলপাড় সৃষ্টিকার ইঙ্গিত। হয়তোবা চূড়ান্ত ঘটনা এই সমঝোতার মধ্যে দিয়েই ঘটে যাবে। কারণ দেশ বিরোধী শক্তি, জুলাই বিরোধী শক্তি, ষড়যন্ত্রকারী শক্তি, ভারতের দালাল গোষ্ঠী, সেটা পুরানো দালাল হোক আর নতুন দালাল হোক, তাদের বিরুদ্ধে
জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সরকার, রাজনৈতিক দল, দেশপ্রেমিক গোষ্ঠী তারা এক মুহূর্তে আসুক, তাদের মধ্যে একটা সমঝোতা হোক, তারা কৌশলে কাজ করুক, এটা জরুরি। সেরকম একটা কৌশল মনে হচ্ছে। কৌশলটা অনেকটা সে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের মতো। আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন, এটা সম্পর্কে একটা স্কুল অফ থট আছে, ইট কুড বি ফলস, কিন্তু একটা কনভেনশনাল একটা উইজডম আছে, কি যে ইউনুস যেহেতু ইন্টারন্যাশনালি ওরিয়েন্টেড, ইন্টারন্যাশনাল এনগেজড, আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন অনেকটা, এজন্য বিদেশিদের সরাসরি ওভারলুক করে কোনো কাজ ইউনুস করেন না বা করতে পারেন না। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সারা পৃথিবীর অবস্থান মূলত যে নিষিদ্ধের রাজনীতি, এটা ঠিক না। আওয়ামী লীগের বিচার করা উচিত, কিন্তু নিষিদ্ধ করা উচিত না। এটা জাতিসংঘও বলে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সবার কথা এটা, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত হবে না, সবার রেকমেন্ডেশন। তো সেই জায়গায় তাদের এই আন্তর্জাতিকতাবাদকে সম্মান রেখে প্রফেসর ইউনুস নিজে স্পষ্ট করে বলতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করবো না, অনেকবার স্পষ্ট করে বলেছেন। তো সেই জায়গায় আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত ইউনুসের, মানে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে। বাংলাদেশের মানুষ নিষিদ্ধ চায় এবং এটা প্রয়োজন, ইউনুসের জন্য প্রয়োজন, জাতির জন্য প্রয়োজন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন, বিচারের জন্য নিষিদ্ধ করা প্রয়োজন। এখন বিদেশিরা আবার নিষিদ্ধ করে, ইউনুস কিভাবে কি করবেন বলা হয়ে থাকে। আই রিপিট, ইট কুড বি ফলস, কিন্তু এটা একটা থট স্কুল। ইউনুস এই এনসিপি বা হাসনাতদের বা জামাতকে বলেছে যে তোমরা বিক্ষোভের ডাক দাও, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, বিক্ষোভের পরে অবস্থান কর্মসূচি, এমন পরিস্থিতি তৈরি করো যাতে আমি ইউনুস তোমাদের দাবি দয়া এইটা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারি। আমার আন্তর্জাতিকতাবাদও টিকলো, আর জনগণের মতামতকে শ্রদ্ধা দেখিয়ে অতি প্রয়োজনীয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার কাজটা হয়ে গেল। অনেকে এটা বলে থাকেন, আর যদি এটা হয়ে থাকে অসাধারণ, এটা হওয়া উচিত, এটা খারাপ কিছু না। এই যে পর্দার অন্তরালে এরকম গোপন সমঝোতা হলে এক পাখিতে অনেকগুলো, এক ঢিলে অনেকগুলো পাখি মারা, শ্যামও রাখলো, কুলো রাখলো, এগুলো ঠিক আছে, এগুলো অনেক উপকারিতা আছে। এটাকেই বলে হেকমত, এটাকেই বলে কৌশল। কারোর সাথে ঝগড়াও করা লাগলো না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এবং চমৎকার একটা সমাধান হয়ে গেল। এখন গণভোট এবং জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট, এগুলো নোট অফ ডিসেন্ট হচ্ছে এটা ভারতীয় প্রেসক্রিপশন। নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছে এর সরল অর্থ কোনো সংস্কার হবে না, কোনো সংস্কার মানি না, কোনো গণভোট টনভোট মানি না। কারণ নোট অফ ডিসেন্ট সহ গণভোট করা যায় না, গণভোট হয় হ্যাঁ নার উপর ভিত্তি করে। দেখেন বিএনপির মোনাফিকই দেখেন একটা, বিএনপি জনগণের যে দাবি উত্থাপিত হয় বলে যে জনগণ এগুলো বোঝে না। যেমন পিআর কি, জনগণ বোঝে না, বিএনপির কথা। এরা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই কথা বলছে, তত্ত্বাবধায়ক সরকার কি, জনগণ বোঝে না। পরে কিন্তু বিএনপি ঠিকই বুঝছে। তো পিআর এখন বুঝে না, কিন্তু সামনে ঠিকই বুঝবে। কারণ বিএনপি যেভাবে ছোট্ট দলে পরিণত হয়েছে, চুনুপুটি দলে পরিণত হয়েছে, তাতে পিআর তাদের লাগবে। তা এখনো তারা বলছে পিআর জনগণ বোঝে না, এখন আবার বলছে গণভোট জনগণ বোঝে না, জনগণ গণভোট বোঝে না। এটা হচ্ছে বিএনপির বর্তমান প্রচারণা। এই জায়গায় বিএনপিরই একটা প্রস্তাব যে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকবে গণভোটের প্রশ্নমালায় এবং 4টা প্রশ্ন পর গণভোট হবে। এটা একটা অ্যাবসার্ড পদ্ধতি। নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকা মানে গণভোট না হওয়া, গণভোট হয় একটা প্রশ্ন, হ্যাঁ বা না। এখন যেটা হতে পারে, আমরা আরো বলেছি কার্যকর সমাধান, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে নোট অফ ডিসেন্ট বাদে, ওগুলো তো বাস্তবায়ন, ওটার জন্য আর গণভোট দরকার নেই। আর যেসব বিষয় নোট অফ ডিসেন্ট আছে শুধু এইটার উপর গণভোট হতে পারে, যে বিএনপি এগুলোতে আপত্তি জানিয়েছে, তা আপনারা হার পক্ষে না নার পক্ষে। তাই বিএনপির যারা নোট অফ ডিসেন্টের পক্ষে তারা না ভোট দিবেন, আর যারা আমরা নোট অফ ডিসেন্টের বিপক্ষে আমরা হা ভোট দিব, এইটা হতে পারে। বিএনপিতে পরমত অসহিষ্ণুতা এমন আকার ধারণ করেছে যে বিএনপি আর এখন ন্যূনতম সমালোচনাটুকু নিতে পারছে না। তেমনি একটি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল বিকেলে, অর্থাৎ বুধবার বিকেলে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এনসিপি স্বাস্থ্য বিষয়ক তাদের একটি নতুন সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের যাত্রা শুরু করলো। এই অনুষ্ঠান উপলক্ষে সেখানে ড্যাব এবং এনডিএফ, ড্যাব হচ্ছে বিএনপিপন্থী চিকিৎসক ফোরাম এবং এনডিএফ হচ্ছে জামাতপন্থী চিকিৎসক ফোরাম, এদেরকে দাওয়াত করেছিল। এই অনুষ্ঠান চলাকালে নাসিরউদ্দিন পাটোয়ারি
তিনি একটা বক্তব্য দেন স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় অসঙ্গতি বলতে বলতে এক পর্যায়ে নাসিরুদ্দিন পাটোয়ারি আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতের কি বেহাল দশা ছিল, এরপরে বিএনপি এই বিপ্লব পরবর্তী সময়ে সেখানে কি করতে যাচ্ছে এবং তাদের আদতেও যা তারা বর্তমান করছে এইটা তাদের পক্ষে সম্ভব কিনা, এই কথা বলতে গিয়ে ওই যে বলতে গেলে তো সমালোচনা চলে আসবেই, কারণ বিএনপি তখন আসলে গণতন্ত্রের পক্ষে নাই এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে নাই, পুরাটা সেখান থেকে কিন্তু ডিগবাজি দিয়ে দিয়েছে। এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য বিএনপি এত মরিয়া হয়ে গেছে, এখন আর কোনো রাগঢাক নাই, এখন তারা অন্য কোনো কিছু আর মানছে না, সরাসরি প্রকাশ্যে এখন তারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, পাশে পাওয়ার জন্য, ভোটগুলো পাওয়ার জন্য তারা যত ধরনের কথা বলা যায় সবগুলো বলছে। তো এরই এক ফাঁকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগে যে দুইটা বক্তব্য তিনি দিয়েছেন, খুব ভয়ঙ্কর কথা তিনি বলেছেন। প্রথমত তিনি এক জায়গায় বললেন যে আমরা বিএনপি আপনাদের পাশে আছে, ধানের শীষ আপনাদের পাশে আছে, আওয়ামী লীগের যে ভাইরা আপনারা নিরাশ হবেন না, আপনাদের আমরা রক্ষা করব। এটা কয়েকদিন ধরে বিএনপির বিভিন্ন নেতারা বলে বেড়াচ্ছে, আমরা ভেবেছিলাম যেটা ওই এলাকার খুচরো নেতাগুলো বলছে, ওটা নাথিং, ওটা কেউ একজন বলতেই পারে তার এলাকার সাথে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এইটা বিএনপির একেবারে হাইকমান্ড থেকে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে এই সমস্ত কথা বলতে হবে। তার বাস্তব প্রমাণ ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন তখন তো আর অন্য কোনো কথা বলার থাকে না। এখানে দেখুন ফখরুলের কথাটা একটু শুনুন। এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে। তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। আচ্ছা, ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরে এখানে ভালো মিলিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকুনি করেছে, আমার বিশ্বাস এবং আমার মতো আপনারা যারা দেখছেন তাদেরও হয়তো বিশ্বাস হবে যে ওই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ এই বাংলাদেশের হাল না ধরতো, তাহলে হয়তো বা আমরা অন্য কিছু দেখতে পেতাম। যাকে সে আলোচনা বড় বিষয়বস্তু নয়। আর মূল আলোচনা হচ্ছে এই যে আজকের যে ঢাকা লক বা আওয়ামী লীগের যে একটা এত বড় আন্দোলন ঘোষণা করা হয়েছে এবং যার পরবর্তীতে বা যার ফলশ্রুতিতে যে সমস্ত ঘটনা বাংলাদেশে এখন ঘটছে, গতকালকে পর্যন্ত প্রায় 13-14টা বাসে আগুন দিয়েছে, কিছু বাস পড়েছে, কোনো স্কুলের সামনে ককটেল ফুটেছে, একজন ঘুমন্ত বাস ড্রাইভারকে পুড়িয়ে মারা হয়েছে। সেই আগুন সন্ত্রাস যেটা আমরা দেখতে দেখতে বহু বছর কাটিয়ে দিয়েছি। সেখান থেকে তো আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর রাষ্ট্র আমরা চাই। তখন যদি সেই আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় সমস্ত দলগুলো মিলে সেই স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছে, এখন কেন তারা চুপচাপ? এখন সবাই আছেন তার নিজস্ব দল কি করে ইলেকশন করে ক্ষমতায় আসবে, উনি মন্ত্রী হবেন, উনি একটা পদে থাকবেন এবং উনি আগের মতোই সেই স্বৈর শাসন হিসাবে দেশকে পরিচালিত করবেন। আমি এই কথাটা বলছি এই জন্য যে দেখুন, যে আন্দোলনটা থ্রো করেছে আওয়ামী লীগ, যে আমরা ঢাকাকে অচল করে দেব এবং ঢাকাকে লকডাউন করে দেব, এর বিরুদ্ধে যদি আজকে যত রাজনৈতিক দলগুলো আছে এরা যদি একাট্টা হয়ে দাঁড়িয়ে যেত, আপনার কি মনে হয় আওয়ামী লীগ এই সুযোগটা নিতে পারতো না? আওয়ামী লীগ যখনই দেখেছে যে তার যে বিরুদ্ধাচরণকৃত দলগুলো যারা একত্রিত হয়ে আমাকে উৎখাত করেছিল তাদের মধ্যেই কোনো একতা নেই, এই সুযোগটাই আওয়ামী লীগ নিয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে এই আগুন সন্ত্রাস হচ্ছে। আমি আবারও বলছি, এই রাজনৈতিক দলগুলো যদি একসাথে থাকতো তাহলে এটা হতে পারতো না। এত কিছুর পরে সুখের সংবাদ এইটুকুনি যে কিছু ছেলে পেলে, কিছু স্টুডেন্টরা, ছাত্র আন্দোলন বা যুব আন্দোলন নামধারী কিছু ছেলেরা রাস্তায় নেমেছে। আমি দেখলাম অনেকে মিছিল করছে, অনেকে বলছে আমরা প্রতিবাদ করব, এবং যুবদল, এনসিপি এবং শিবিরের ছেলেরা বলছে আমরা প্রতিবাদ করব। এই জিনিসটা তো ওদের শুধু করবার কথা নয়, এই জিনিসটা করা উচিত ছিল এনসিপি নামক সেই বড় পার্টিটার, বিএনপি নামক সর্ববৃহৎ পার্টিটার, জামায়াতের মতো একজন শক্তিশালী পার্টির। তারা করছে না। তারা কিন্তু আছেন জুলাই সনদ কখন পাশ হবে, তারা আছেন কখন ইলেকশনের ডেট ঘোষণা হবে, তারা আছেন গণভোটটা কবে হবে। থাকুন,
এগুলো করতে করতে আপনারা যখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে 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 একটা পর্যায়ে আসবেন, আওয়ামী লীগ পরবর্তীতে দেখবেন আবারও লকডাউন দিয়েছে, আবার আগুন সন্ত্রাস করছে, এবং সেই সুযোগটা আপনারাই করে দিচ্ছেন। এখনো সময় আছে। নির্বাচন, গণভোট এবং জুলাই সনদ এগুলো তো পাশ হবে টুমরো। এগুলো পাশ করবার জন্য সরকারকে যে সহায়তা করা দরকার সেটাও কিন্তু আপনারা কেউ করছেন না। আমি সবাইকে দোষারোপ করে বলছি, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, কেউই কিন্তু সরকারের কাছে নিজেরা গিয়ে বসে সরকারের সাথে একটা আলোচনা করে এর একটা সমাধানের পথ কেউ খুঁজছেন না। সবাই বলছেন বিচার মানি, তাল গাছটা আমার। এই তো চলছে বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতির খেসারত কিন্তু দিতে হবে আপনাদেরই, এবং পাশাপাশি সাধারণ জনগণের। এই জনগণের তো কিচ্ছু করবার নেই। অনেকেই বলছেন জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করব। জনগণ তো এখন আসবে না, জনগণ এইভাবে আসে না। জনগণকে আনতে হলে জনগণের সদ ইচ্ছা আসতে হবে। জনগণ যখন ফিল করবে যে আপনারা সব এগিয়ে গেছেন, আপনাদের পিছনে তাদের থাকা দরকার, তখনই তারা যাবে, এর আগে তারা আসবে না। যাক, আমরা আসলে পৃথিবীতে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।